আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে একটু আলোচনা করি। কি বলছে দেখো তো, প্রযুক্তি পি আর প্রযুক্তি কিউ, দুটা প্রযুক্তির কথা বলছে। যে প্রযুক্তি পিটাতে কি হয় দেখো তো, অল্প সময়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা তৈরি করা যায়। তার মানে তুমি একরকম কোনো উদ্ভিদের অনেকগুলো চারা তৈরি করতে পারতেছো, তাও আবার তোমার অনেক অল্প সময় লাগতেছে। অবশ্যই সুবিধাজনক একটা প্রযুক্তি, আমরা শুনেই বুঝতে পারতেছি অল্প সময় অধিক চারা তৈরি করা যায়, আবার চারাগুলোর বৈশিষ্ট্যও সব সেম থাকে। তার মানে তুমি যদি একটা উন্নত উদ্ভিদের ওখান থেকে একটা অংশ নিয়ে, ধরো একটা আম গাছ, তুমি এরকম আম গাছ আরও বানাইতে চাচ্ছ যে আম গাছটার আমগুলো অনেক বড় বড় হয় আর মিষ্টি মিষ্টি হয়, তাহলে সব সুবিধাজনক বৈশিষ্ট্যগুলা বা উন্নত বৈশিষ্ট্যগুলা, সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে তুমি আরও আম গাছ তৈরি করতে চাও বা আমের চারা তৈরি করব আমরা, যে আম গাছগুলোর প্রত্যেকটাতেই এরকম সুন্দর বৈশিষ্ট্যগুলো থাকবে। এছাড়া প্রাকৃতিতে যদি আমরা প্রাকৃতিকভাবে যদি এরকম চাই যে আমার বাগানে এই পাশের আম গাছগুলো হচ্ছে অনেক ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, এই পাশের আম গাছগুলোতে আম হয়ও না, হইলেও টক আম হয়, মজা লাগে না খাইতে, সেক্ষেত্রে তুমি কখনোই চাইবা না যে ওরকম আম গাছ আরও হোক, তুমি চাইবা এই সুন্দর বৈশিষ্ট্য সম্পন্ন আম গাছগুলো যাতে আমার অনেকগুলো থাকে। তাহলে তুমি যেমনটা চাচ্ছ, এটা প্রকৃতিতে পরাগায়নের মাধ্যমে মৌমাছি, তারপরে পিঁপড়া, ওরা পরাগায়নের মাধ্যমে ঘটতে কিন্তু অনেক সময় লাগবে, বছরের পর বছর চলে যাবে, তবুও তুমি দেখা যাবে যে এরকম আম গাছ পাচ্ছ না। কিন্তু এই প্রযুক্তিটা, পি প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে এরকম উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ অনেকগুলো চারা তৈরি করতে পারতেছি বা অনেকগুলো জীব তৈরি করতে পারতেছি। তাহলে এই যে প্রযুক্তিটা, ওর এই বৈশিষ্ট্যটা শুনে আমি বুঝতে পারতেছি এই যে প্রযুক্তি, এটাকে আমরা বলি হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার বলি, টিস্যু কালচার প্রযুক্তি। এটা হচ্ছে বায়োটেকনোলজির বদৌলতে আমরা মানব কল্যাণের জন্য দুইটা প্রক্রিয়া খুব বেশি পরিমাণে ইদানিং ব্যবহার করতেছি। একটা হচ্ছে তোমার টিস্যু কালচার, আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন স্থানান্তরের প্রক্রিয়া। প্রযুক্তি কিউতে কি বলছে দেখো তো, ডিএনএ স্থানান্তরের মাধ্যমে নতুন জাতের জীব উৎপাদন। তার মানে তুমি বুঝতে পারতেছো ডিএনএ ভিতর কি থাকে, আমাদের বৈশিষ্ট্যগুলা থাকে, ডিএনএর ভিতরে আমাদের বৈশিষ্ট্যগুলা নিহিত থাকে। তোমার ভেতরে কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আমরা কি জানি যে বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে চলে আসে। দেখো আমার গায়ের রং আমার মায়ের মতো হয়েছে, আমার উচ্চতা আমার বাবার মতো হয়েছে, এই যে এরকম বৈশিষ্ট্যগুলা আসতেছে না, এই বৈশিষ্ট্যগুলা আমার লুকানো অবস্থায় ছিল হচ্ছে ডিএনএর ভিতরে। ডিএনএ যখন কোষ বিভাজনের মাধ্যমে এরকম কোষের সংখ্যা বৃদ্ধি করতেছে, তখন এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে ডিএনএর ভিতরে বৈশিষ্ট্য থাকতেছে, তাহলে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএটা যদি আমার কাছে চলে আসে এবং সেই ডিএনএটা যদি আমি অন্য কোনো একটা অনুন্নত জীবের ভিতর দিয়ে দিতে পারি, কত ভালো হবে দেখো তো। ওই অনুন্নত জীবটাও এখন নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে যাবে, উন্নত বৈশিষ্ট্যের সে একটা জীব হয়ে যাবে। তাহলে এই কাজটা আমরা এই কিউ প্রযুক্তির মাধ্যমে করতে পারতেছি। এই প্রযুক্তিটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে জিন স্থানান্তর বা রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটাও হচ্ছে আমাদের বায়োটেকনোলজির বদৌলতে ওই যে করতে পারা যে দুইটা প্রযুক্তি আমরা বলছি, এখানে এই দুইটা নিয়ে কথা বলা আছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই 14 অধ্যায় থেকে এই দুইটা জিনিসই আসে, এর বাইরে থেকে আর কিচ্ছু আসে না। তাহলে প্রযুক্তি পি আর কিউ আমি ওই উদ্দীপক পড়ার আগেই বুঝে গেছিলাম যে একটা হবে টিস্যু কালচার আর একটা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে কোনটা কি, এটা পড়ে আমরা কিভাবে বুঝলাম যে অল্প সময়ে চারা তৈরি হচ্ছে টিস্যু কালচার, কারণ আমরা এখানে একটা ছোট্ট টিস্যু বা একটা কোষ নিয়ে কাজ শুরু করি, আর এখানে ডিএনএ নিয়ে কাজ করি, এজন্য এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। সহজ না? এরপরে চলো, উদ্দীপক বুঝতে পারার পরে আমরা প্রশ্নগুলোতে যাই। ক নাম্বারে জিজ্ঞেস করছে এক্সপ্ল্যান্ট কি। টিস্যু কালচার যে প্রযুক্তিটা, এই যে তাকাও, টিস্যু কালচার যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটা আমি কি বলছি, একটা কোষ নিয়ে বা একটা টিস্যু নিয়ে কাজ শুরু করব। ওই যে শুরু করার জন্য প্রথমে যে অংশটুকু আমি বেছে নিলাম, অবশ্যই তুমি তো এরকম কোনো অংশ বেছে নিবা না যে রোগ আক্রান্ত কোনো একটা উদ্ভিদের চারা তো বেছে নিবা না, অথবা অনুন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ কোনো কিছু তো বেছে নিবা না। তুমি এরকম একটা মাতৃ উদ্ভিদ সিলেক্ট করবা, যে আমি কিরকম উদ্ভিদ সিলেক্ট করছিলাম, এই যে আম গাছগুলো সিলেক্ট করছিলাম যেখানে আম অনেক বেশি হয়, অনেক বড় বড় আম আর মিষ্টি আম হয়। তাহলে এরকম একটা মাতৃ উদ্ভিদ তোমাকে সিলেক্ট করতে হবে যার বৈশিষ্ট্যগুলো তোমার দরকার বা যেগুলো তুমি হচ্ছে চারাগুলোর ভিতরে দেখতে চাও যে বৈশিষ্ট্যগুলা। তাহলে ওরকম একটা মাতৃ উদ্ভিদ সিলেক্ট করবা। ওই মাতৃ উদ্ভিদ থেকে ছোট্ট একটা অংশ আমরা তুলে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে ওই ছোট্ট অংশটা যাতে জীবাণুমুক্ত হয়, জীবাণু থাকা যাবে না, জীবাণুমুক্ত হইতে হবে এবং বিভাজনক্ষম হইতে হবে। বিভাজনক্ষম,
তার মানে হচ্ছে ওর বিভাজনের ক্ষমতা থাকতে হবে, বিভাজিত হইতে হবে। ধরো আমি ছোট্ট একটা কচি পাতা নিলাম, একদম গাছের উপরে চূড়া থেকে একটা ছোট্ট পাতা নিলাম, আমি জানি এই পাতাটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে অন্য যে পাতাগুলো আছে ওই গাছের মানে নর্মাল যে ফর্ম থাকে পাতা আর যতটুকু সাইজের হয়, আমি শিওর জানি যে এই ছোট পাতাটা একসময় এত বড় হবে, তার মানে ওর ভিতর কোষ বিভাজিত হবে। তারপরে তুমি চাইলে পরাগরেণু নিতে পারো, আমরা জানি পরাগরেণু হচ্ছে বিভাজিত হয়ে ওখান থেকে তোমার নালিকা কোষ, তারপরে পুংগ্যামেট, এরকম বিভাজন ক্ষমতা আছে, আর ও হচ্ছে অনেক বেশি জীবাণুমুক্ত। তারপরে তুমি হচ্ছে ভ্রূণ মুকুল নিতে পারো বা পার্শ্ব মুকুল। মুকুল বলতে হচ্ছে আমরা ছোট অংশ বুঝতেছি, উদ্ভিদের কোনো ছোট্ট একটা অংশ যেটা বিভাজিত হবে, তুমি শিওর। এরকম অংশগুলা নিয়ে আমি এই টিস্যু কালচারের কাজটা শুরু করে দিব। যে অংশটা আমি নিলাম ওইটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। বুঝাইতে পারছি? চলো আমরা আরেকটু সুন্দর করে দেখি এখানে কি লেখা আছে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়। উদ্দেশ্য কি আমাদের? টিস্যু কালচার করা, ওই যে পি প্রযুক্তিটা। ওই টিস্যু কালচারের উদ্দেশ্যে আমি একটা মাতৃ উদ্ভিদ থেকে একটা ছোট্ট অংশ নিয়ে নিব, ছোট্ট একটা কোষ হইতে পারে, ছোট্ট দুইটা টিস্যু কোষ মিলে মানে টিস্যু, এরকম ছোট্ট একটা অংশ নিব। যে অংশটা আমি পৃথক করে নিলাম ওইটাই হচ্ছে আমার এক্সপ্ল্যান্ট। বুঝাইতে পারছি? এরপরে দেখো মিউচুয়ালিজম কাকে বলে। মিউচুয়ালিজম কিন্তু এই চ্যাপ্টারের না, এটা হচ্ছে আমাদের 13 অধ্যায়ের। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে উদ্দীপক দেওয়া আছে 14 অধ্যায়ে, কিন্তু মাঝখান দিয়ে 13 অধ্যায়ের প্রশ্ন ঢুকাইলো। তাহলে তুমি গ ঘ খুব ভালো মতো পারো, ক এই অধ্যায়ের ক তুমি পারো, কিন্তু খ নাম্বারটা তুমি ধরো এরকম হইলো যে 13 অধ্যায় আমার ভালো লাগে না, আমি এই অধ্যায়টা স্কিপ করে গেলাম, তাহলে ধরা খাবা কোন জায়গায়? দেখো সুন্দর একটা প্রশ্ন, 14 অধ্যায় তুমি সবগুলা পারো, মাঝখান দিয়ে এই যে খ নাম্বারটা, এটা যেহেতু তোমার বাইরের অধ্যায় থেকে দিছে তখন তুমি ধরা খেয়ে যেতে পারো, এজন্য কোনো অধ্যায় স্কিপ করা যাবে না, সব অধ্যায় সুন্দর করে পড়া লাগবে। তাহলে চলো মিউচুয়ালিজম কি জিনিস এটা আমরা একটু বুঝি। মনে করো দুইজন মানুষ একসাথে বসবাস করতেছে, তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে, আন্তঃক্রিয়া সম্পর্ক। আন্ত আর অন্ত দুইটা কিন্তু আলাদা ওয়ার্ড, এই 13 অধ্যায়ে এই জায়গাটা খুব খেয়াল রাখা লাগে। এখন আন্তঃক্রিয়া সম্পর্ক হয় তোমাদের ভিতর খুব মিল মহব্বতের সম্পর্ক হবে, না হলে খুবই ঝগড়া বিবাদের সম্পর্ক হবে, এরকম একটা সম্পর্ক। মানে এরকমই তো হয়, সম্পর্ক তো দুই ধরনের, হয় পজিটিভ সম্পর্ক নয় নেগেটিভ সম্পর্ক। তাহলে এইখানেও পরিবেশে যে জীবগুলো একসাথে বসবাস করবে ওদের ভিতরে আমরা এরকম সম্পর্ক দেখতে পাবো, হয় তাদের ভিতরে অনেক ভালোবাসার সম্পর্ক, না হলে অনেক শত্রুতার সম্পর্ক। তাহলে আন্তঃক্রিয়া সম্পর্ক একটা হবে আমাদের ধনাত্মক, আরেকটা হবে আমাদের ঋণাত্মক সম্পর্ক। তাহলে ধনাত্মক সম্পর্ক আর ঋণাত্মক সম্পর্ক। এখন ধনাত্মক মানে পজিটিভ, আমরা জানি ভালো কাজকর্ম এখানে হবে। তাহলে এই ধনাত্মককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এখানে শুধু উপকার দেখবো, আমরা শুধু উপকারের সম্পর্ক দেখতে পাবো, উপকার আর উপকার শুধু ঘটবে। তাহলে এই যে কমেন্সেলিজম আর মিউচুয়ালিজম, কমেন্সেলিজম হচ্ছে উভয় জীবই এই জায়গায় উপকৃত হবে, দুইটা জীব বা একাধিক জীব যখন একসাথে থাকতেছে ওরা দুইজনেই উপকৃত হবে। যেমন আমি যদি বলি ধরো বাদুড়, বাদুড় কি খায়? ফল খায়, আর ফল গাছ, বাদুড় আর ফল গাছের ভিতরে সুন্দর একটা সম্পর্ক হবে। কিরকম? বাদুড় যখন ফল গাছ থেকে ফল খাবে, বাদুড়ের খাদ্যের সাপ্লাই হচ্ছে, বাদুড় ফল টল খেয়ে রাতের বেলা ফল খায়, কারণ বাদুড় তো দিনের বেলা দেখতে পায় না, তাহলে ও রাতের বেলা ফল টল খেয়ে উল্টা লটকায় ঘুমায় আসে। এখন ওই বাদুড় যখন উল্টা লটকায় ঘুমাবে, ও যে ফলটা খাইলো ওই ফলের বীজটা, তারপরে বাদুড় কিন্তু ওর মুখ দিয়েই পটি করে। তোমরা কি জানো বাদুড়ের মুখে একটা মাত্র ছিদ্র থাকে? এই যে বাদুড়, ওর দেহে একটা মাত্র ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে হচ্ছে ও খাদ্য গ্রহণ করে, এটা দিয়ে হচ্ছে খাবার মানে উচ্ছিষ্টাংশ বের করে দেয়। তাহলে এই যে খাবারটা বা ওর মলটা ওর নিচে ফেললো, তাহলে ওখানে ভিতর ফলের বীজগুলা থাকতেছে না, তাহলে উদ্ভিদটার বংশবৃদ্ধিতে এই বীজটা মাটিতে বপন হচ্ছে। আর মলমূত্রের সাথে আমরা জানি হচ্ছে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদের জন্য খুবই উপকারী একটা সার, মানে জৈব সার আমরা বলতে পারি, সেখানে কোনো কীটনাশক থাকে না। তাহলে উদ্ভিদের জন্যও ভালো হইলো, বাদুড়ের জন্যও ভালো হইলো। এরপরে আছে রাইজোবিয়াম, একটা ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম। এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা, এটা কই থাকে? শিম উদ্ভিদের মূলে থাকতেছে, শিম গাছের শিকড়ে সে থাকতেছে। এখন এই যে দেখো একটা গাছ, গাছের শিকড়, এই শিকড়ে এরকম কিছু গুটি তৈরি হয়, এই গুটিগুলোর ভিতরে রাইজোবিয়াম কি করে? নাইট্রোজেনকে ধরে রাখে। উদ্ভিদে বৃদ্ধির জন্য নাইট্রোজেন প্রয়োজন, একটু আগেই বলছি যে মলমূত্র থেকে পায়। তাহলে এই যে নাইট্রোজেনটা
শিম গাছের আর আলাদা করে খোঁজা লাগতেছে না। শিম গাছটাকে এই নাইট্রোজেনের সাপ্লাই দিচ্ছে কে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তাহলে শিম গাছ যখন খাদ্য তৈরি করতেছে কিছু পরিমাণ খাদ্য ওই রাইজোবিয়ামকে দিচ্ছে, যে হ্যাঁ তুমি যেহেতু আমাকে সাহায্য করছো, নাও তুমি একটু খাবার খাও। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াও উপকৃত হইলো, শিম গাছটাও উপকৃত হইলো। দুইজনের উপকারের সম্পর্ক আমরা দেখতে পাবো হচ্ছে কমেন্সেলিজমে। এরপরে আসো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে একজন উপকৃত হয় কিন্তু অন্যজন ক্ষতিগ্রস্ত হয় না। একটা উদ্ভিদ আছে রোহিণী উদ্ভিদ, যেটা লতানো একটা উদ্ভিদ, এরকম মাটিতে নেতায় পড়ে থাকে, ওর নাম হচ্ছে রোহিণী। এই রোহিণী উদ্ভিদটা নিজের খাদ্য নিজে তৈরি করতে চায়। খাদ্য তৈরি করার জন্য তার সূর্যের আলো লাগবে, কিন্তু সে তো একটা লতানো উদ্ভিদ, সে উপরে খাড়া হয়ে সূর্যের আলো পর্যন্ত যাইতে পারে না। যার জন্য সে কি করে, বড় যে গাছগুলা থাকে বড় গাছগুলাকে পেঁচায় ধরে এরকম পেঁচায় 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 উপরের দিকে উঠে যায়। উঠে গেলে সে সূর্যের আলো পায়, সে নিজের খাবার নিজে তৈরি করে খাচ্ছে। এখন বড় যে গাছটা ওকে অবলম্বন হিসেবে ধরতে বা আঁকড়ে ধরে উপরের দিকে যাইতে যে সাহায্য করলো, ওই বড় গাছটার কি আহামরি কোনো ক্ষতি হয়েছে বলো তো? তার থেকে কি কোনো পুষ্টি উপাদান রোহিণী উদ্ভিদ নিয়ে গেছে? না, নেয় নাই। তাহলে বড় গাছটাকে সে শুধু অবলম্বন হিসেবে ধরছে, সে নিজের খাবার নিজেই তৈরি করছে। তাহলে রোহিণী উদ্ভিদ এই জায়গায় উপকৃত হইল, কিন্তু বড় গাছটার আহামরি কোনো ক্ষতি হয় নাই। এই সম্পর্কটা আমরা বলবো হচ্ছে মিউচুয়ালিজম। এখানেও আমরা ভালো সম্পর্কই দেখতে পাচ্ছি, কারো কোনো মনোমালিন্য নাই, বড় গাছটারও কোনো সমস্যা নেই। চলো এবার আমরা প্রশ্নটা দেখি কি বলছিল। সম্পর্ক দুইটা তো আমরা বুঝলাম, যে কমেন্সেলিজমে কি হয় আর মিউচুয়ালিজমে কি হয়। আমাদের এখানে জিজ্ঞেস করছে যে মিউচুয়ালিজম বলতে কি বুঝো। তাহলে আমরা উভয়ের যে উপকারের সম্পর্কটা ওইটা এখানে দেখতে পাবো। কি সম্পর্ক? উভয়ের জীবই একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে। এখন মিউচুয়ালিজমে আমরা ওই যে কি সম্পর্ক দেখলাম, বাদুড় আর ফলের ক্ষেত্রে। মৌমাছি আর প্রজাপতি যখন ফুলের বসে মধু খায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারি। কিভাবে? ওই যে মৌমাছি আর প্রজাপতি ওরা হচ্ছে মধু খাইতে পারতেছে বা ওদের খাদ্যের যোগান হচ্ছে, আর ফুলের ক্ষেত্রে ওই যে ওদের পায়ে করে বা ওদের ডানায় করে যে পরাগরেণু একটা ফুল থেকে আরেকটা ফুলে চলে যাচ্ছে, ওই উদ্ভিদের পরাগায়ন সম্পন্ন হচ্ছে। তারপরে মৌমাছি প্রজাপতির এই যে সম্পর্কটা, এটা হচ্ছে আমাদের মিউচুয়ালিজম সম্পর্ক। আবার রাইজোবিয়াম আর শিম গাছের যে সম্পর্কটা, ওইটাও মিউচুয়ালিজম সম্পর্ক। এই রাইজোবিয়াম কিন্তু একটা ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম আর শিম গাছের সম্পর্ক। তারপর বাদুড় আর ফলের সম্পর্ক, বাদুড় আর ফল। আবার আরেকটা আছে ছত্রাক আর শৈবাল। ছত্রাক এবং শৈবাল ওরা কি করে? লাইকেন তৈরি করে। লাইকেন তৈরি করার মাধ্যমে একজন আরেকজনকে উপকার করে। মানে এরকম পরিবেশে আমরা অনেক ধরনের সম্পর্ক দেখতে পাই। তাহলে মিউচুয়ালিজম হচ্ছে আমাদের উপকারের সম্পর্ক। এরপরে চলো কি বলছে, উদ্দীপকের পি প্রযুক্তির ধাপগুলো। পি আমাদের কি ছিল? টিস্যু কালচার ছিল। টিস্যু কালচারের ধাপ, আমরা ধাপে ধাপে কাজগুলো করি, এজন্য কতগুলো ধাপ আছে বইয়ের ভিতর দেখবা এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে। ওই পয়েন্টগুলো হচ্ছে আমরা এখানে লিখবো। তাহলে তুমি বইয়ের ভিতরেও পাচ্ছ উত্তরটা, আমাদের এখানে ইজি বায়োলজি বইয়ের ভিতরেও দেওয়া আছে। আমি শুধু তোমাকে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিব, মানে একটু বুঝাবো। সেক্ষেত্রে লেখা পড়লেই তুমি বুঝতে পারবে, মানে আমার বোঝানোর পরে তুমি লেখাটা পড়লেই বুঝতে পারবা। চলো সবার আগে আমরা কি করব, একটা মাতৃ উদ্ভিদ সিলেক্ট করব, যে মাতৃ উদ্ভিদটার বৈশিষ্ট্যগুলো আমি চাই। বৈশিষ্ট্যগুলো কেমন হবে? কিছু উন্নত বৈশিষ্ট্য, ধরো গাছে অনেক বেশি ফল হয়, ওই গাছে ফলগুলো খুবই সুস্বাদু হয়, এরকম একটা সুন্দর উদ্ভিদ আমি সিলেক্ট করলাম। অথবা আমি ধরো একটা উদ্ভিদ আমার কাছে আছে, যে উদ্ভিদটা এখন আর পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমি কখনোই চাই না যে একটা উদ্ভিদ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাক, কারণ এটা মানে জীব বৈচিত্র্যের উপরে এফেক্ট ফেলবে। যার জন্য আমি চাচ্ছি এরকম উদ্ভিদ আরো তৈরি করতে, মানে ওকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাই। অথবা ধরো আমার কাছে যেই গাছটা আছে, ওই গাছটা এখন গ্রীষ্মকালে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতেছে না, বা অত্যন্ত গরমে সে হচ্ছে মরে যাচ্ছে। যার জন্য আমি এই ঋতুতে এই উদ্ভিদটার সংখ্যা বৃদ্ধি করতে পারতেছি না। ও যদি মরে যায় তাহলে তো আমি ওর মতো আর উদ্ভিদ পাবো না, কারণ ও বিলুপ্ত। মানে এরকম কিছু ক্রাইটেরিয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই উদ্ভিদটার সংখ্যা বৃদ্ধি করতে পারি। এখন আমি এখান থেকে বেছে সুন্দর একটা অংশ নিব। ক নাম্বারে বলছিলাম কিন্তু এক্সপ্ল্যান্ট আমি আর বর্ণনা করব না। তাহলে বেছে আমি যে অংশটা নিলাম, ওই অংশটা থেকে বা ছোট্ট একটা কোষ নিলাম, ধরো এক্সপ্ল্যান্ট নিলাম। এই এক্সপ্ল্যান্টটাকে আমি একটা আবাদ মাধ্যমের ভিতর রাখবো, যে আবাদ মাধ্যমটা হবে হচ্ছে তোমার উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই সুন্দর পদার্থগুলা দ্বারা গঠিত। যেমন সুক্রোজ দিলাম, খনিজ লবণ দিলাম, এগুলো উদ্ভিদের জন্য দরকার, উদ্ভিদের বৃদ্ধির জন্য। তারপরে তোমার ফাইটো হরমোন দিলাম, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলো কাজ করে। তারপরে সুন্দর একটা টেম্পারেচারের ভিতরে রাখলাম, যে টেম্পারেচারে মানে
তোমার ওই পদার্থগুলা নষ্ট হয়ে যাবে না বা জীবাণুমুক্ত থাকবে। এরপরে আমি এগার এগার দিলাম জমাট বাঁধানোর জন্য। সব কিছু মিলায় আমি একটা মিডিয়াম তৈরি করলাম। ওই মিডিয়ামের ভিতর কি হইলো দেখো তো, এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস তৈরি হইলো। ক্যালাস মানে হচ্ছে অবয়বহীন টিস্যু মণ্ড। ক্যালাস মানে হচ্ছে কিছু টিস্যু মণ্ড। তাহলে টিস্যু মণ্ড তৈরি হইলো। এই যে টিস্যুটা, এখান থেকে আমি বেছে সুন্দর সুন্দর কতগুলো কোষ নিব, যে কোষগুলো মানে একদম পারফেক্ট, অনেকগুলো মণ্ড তৈরি করব আমি। এই প্রসেসটি কিন্তু অনেক খরচ হয়, কারণ দেখো সৃষ্টিকর্তা আমাদেরকে প্রকৃতিতে যা দিয়ে রাখছে, খনিজ লবণ, সুক্রোজ, ফাইটো হরমোন, এগুলো সব সৃষ্টিকর্তা নিজে দিয়ে রাখছে। এখন ওইখান থেকে প্রকৃতি থেকে উদ্ভিদগুলো ওগুলা নিয়ে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু কৃত্রিমভাবে যখন তুমি বানাইতে যাবা, ওগুলা যখন তুমি কিনে কিনে নিয়ে আসবা, এগুলোর অনেক দাম। সেক্ষেত্রে ব্যয়বহুল এই প্রক্রিয়াটায় আমরা কখনোই চাবো না যে একটা চারা তৈরি করব, ওই একটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমার সব টাকা জলে গেল, এরকম করা যাবে না। আমরা অনেকগুলা কোষ তৈরি করব, অনেকগুলা করে চারা তৈরি করব। তাহলে এই ক্যালাসের ভিতর কি আছে, আমার অনেকগুলা মানে টিস্যু মণ্ড, যেহেতু অনেকগুলা কোষ আছে, ওখান থেকে বেছে বেছে আমি আলাদা করা কয়টা কোষ নিব, যে কোষগুলা একদম মানে সুন্দর সুন্দর বেছে পরিপুষ্ট কতগুলা কোষ নিব। ওই কোষগুলা থেকে দেখো ছোট্ট যে চারাটা তৈরি হইলো, এই চারাটাকে বলে হচ্ছে অনুচারা। এই কোষগুলা থেকে চারা তৈরি হবে, এটাকে বলবো হচ্ছে অনুচারা। এখন দেখো এই চারাটার শিকড় নাই, ও কিভাবে খাদ্য নিজে নিজে শুষে নিবে? এখনই না আমি ওরে খাদ্য দিচ্ছি, কিন্তু পরবর্তীতে ওর তো পুষ্টি উপাদানগুলো নিজে শুষে নেওয়া লাগবে যখন আমি ওকে প্রাকৃতিক পরিবেশে দিব। সেক্ষেত্রে কি হবে, এই অনুচারাটা শিকড় তৈরি করা লাগবে বা মূল তৈরি করা লাগবে। এখন আমি ওকে মূল উৎপাদক যে মিডিয়াম ওখানে ভিতর দিলাম। এখানে ভিতরে এই লিকুইডের ভিতরে এরকম কিছু পদার্থ আছে যেগুলো দিয়ে হচ্ছে তোমার শিকড় তৈরি হবে, বা উদ্ভিদের শিকড় তৈরির জন্য যা যা দরকার সব কিছু আমি দিলাম। দেওয়ার পরে দেখো শিকড় তৈরি হইলো, এই যে শিকড় তৈরি হইলো। এরপরে এই পাতার সংখ্যাও বৃদ্ধি পাইছে, 2টা পাতা ছিল আমার কাছে, এখন এই যে দেখো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে আমাদের প্রসেসটা সম্পূর্ণ হওয়ার দিকে, শিকড়ও আছে, গাছটাও কিছুটা বড় হইলো। এখন আমি ওকে মাটিতে দিয়ে দেখব যে ও মাটি থেকে নিজে নিজে পুষ্টি নিতে পারে কিনা, কারণ ওকে তো আমি ল্যাবের ভিতর নিজে নিজে এরকম কৌটা কাউটার ভিতরে কনিক্যাল ফ্লাক্সের ভিতরে বানাইছি, কিন্তু এখন দেখি যে ও প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে নাকি। মাটিতে ওকে হচ্ছে স্থানান্তর করে দেখব। সেক্ষেত্রে ও যদি মাটি থেকে নিজে নিজে পুষ্টি নিতে পারে, তাহলে আমি ওকে মাঠ পর্যায়ে স্থাপন করে দিব। এই যে মাঠে বা মাটিতে এই যে স্থাপন করে দিলাম, এটা থেকে আমরা কি পাইলাম, ওই যে মাতৃ উদ্ভিদটা আমি প্রথমে সিলেক্ট করছিলাম, ওই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হুবহু আরেকটা উদ্ভিদ পেয়ে গেছি। তাহলে এই যে মাতৃ উদ্ভিদ আবার পেয়ে গেলাম। তাহলে এই গাছটা থেকে, এই অংশটা থেকে আমি এভাবে কাজটা শুরু করছি, তারপর আবার ফিরে এই উদ্ভিদটা পেয়ে গেছি, ওকে আমি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারলাম, বা আমার এই গাছটার মতো বৈশিষ্ট্য সম্পন্ন আরো কতগুলো গাছ হয়ে গেল। এখানে একটা দেখাইছে, কিন্তু একটা না, আসলে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্য চারা তৈরি করি, অনেকগুলা। তাহলে একটা টিস্যু নিয়ে কাজ শুরু করছিলাম বা একটা কোষ নিয়ে কাজ শুরু করছিলাম, এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার। তাহলে আমি যে তোমাকে ধাপে ধাপে বললাম, সবার প্রথমে কি করছি, মাতৃ উদ্ভিদ নির্বাচন করছি, এরপরে আমি আবাদ মাধ্যম তৈরি করছি, এই যে আবাদ মাধ্যম বা মিডিয়াম তৈরি করলাম। এই যে মিডিয়াম তৈরি করার পরে ক্যালাস তৈরি হইলো, তারপরে কিছু টেম্পারেচার, কিছু উপাদানগুলো যে আমি দিলাম, এভাবে ধাপে ধাপে আমি যেমন বললাম ওই কথাগুলোই চলো আমরা এখন পিডিএফে পড়ি। কি বলছে দেখো তো, পি প্রযুক্তির ধাপগুলো ওরা বলেই দিছে যে ধাপ সহ বর্ণনা করা লাগবে। চলো আমরা এখন বর্ণনাটা পড়ি। সবার প্রথমে পি প্রযুক্তিটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। এটা যে তুমি বুঝতে পারছো, এই লাইনটা হচ্ছে সবার আগে বলে দেওয়া লাগবে। পি প্রযুক্তিটা হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রযুক্তি। এখন টিস্যু কালচার প্রযুক্তি আমরা ধাপে ধাপে সম্পন্ন করব। সবার আগে উদ্দীপকটা ধরতে পারার পরে ওই কথাটা সবার আগে লিখে দিব যে এটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। এবার আমরা ধাপগুলা দেখি। সবার প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করছি, স্বাস্থ্যবান উন্নত গুণসম্পন্ন একটা রোগমুক্ত মাতৃ উদ্ভিদ নিব। ওই উদ্ভিদ থেকে তারপরে কি করব, মানে অংশটা নেওয়ার পরে একটা কালচার মিডিয়াম তৈরি করব। এই মিডিয়ামে কিছু আমি এই যে খনিজ পুষ্টিগুলা দিলাম, ভিটামিন দিলাম, কিছু ফাইটো হরমোন, সুক্রোজ, জমাট বাঁধার জন্য এগার, সব কিছু দিয়ে একটা মিডিয়াম তৈরি করলাম। এরপরে জীবাণুমুক্ত কালচার প্রতিষ্ঠা। জীবাণুমুক্ত করার জন্য ওকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের ভিতর রাখা লাগবে। কত টেম্পারেচার, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। 121 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট না কিন্তু, কেলভিনও না, সেলসিয়াস। এটা আমরা অটোক্লেভ যন্ত্র ভিতর দিয়ে জীবাণুমুক্ত করলাম, কারণ জীবাণু যদি একবার অ্যাটাক করে, এত ব্যয়বহুল এই প্রক্রিয়াটা পুরাটাই হচ্ছে গোল্লায় চলে যাবে। তারপরে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করলাম, যেখানে মূল তৈরি হবে। তারপরে প্রাকৃতিক পরিবেশে, এরকম ধাপে ধাপে হচ্ছে আমরা লিখবো। তোমাকে আমি যেভাবে সিরিয়ালে ধাপে ধাপে বলছি, ওই সিরিয়ালেই হচ্ছে আমরা উত্তরগুলো এভাবে ধাপ যেহেতু বলে দিচ্ছে, অবশ্যই পয়েন্ট করে লেখা লাগবে।
তারপরে আসো, নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে কিউ প্রযুক্তির ভূমিকা। কিউ আমাদের কি ছিল? রিকম্বিনেন্ট ডিএনএ ছিল, যেটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রক্রিয়া। মানে শুনতেই অবাক লাগে যে একজনের জিন আরেকজনের ভিতর ট্রান্সফার করা যায়। তাহলে চলো সবার প্রথমে তুমি যে বুঝতে পারলা এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই কথাটা সবার আগে মানে উদ্দীপকটা ধরতে পারছো যে এই কথাটা সবার আগে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমরা বাকি কথাবার্তা করব। কি বলছি যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা যে তুমি ধরতে পারছো এটা সবার আগে লিখবা। এখন এখানে কি হয়, নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা ব্যবহার করা হয়। নতুন আর উন্নত জীব তৈরি করব। কি কি করা যায় চলো দেখি। 1 নম্বরে, এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী। মানে তুমি মাটিতে যখন ফসল লাগাচ্ছ তাহলে মাটিতে তো অনেক পোকামাকড়ও থাকে, গোবরে পোকা থাকে, মথ পোকা থাকে। এই পোকাগুলো কি এরকম মনে করবে না যে আরে আমার বসবাসের জায়গায় ফসল লাগাইছো, আমি কেন না কিছুটা ফসল বা কিছু মানে উদ্ভিদগুলা খাদ্য হিসেবে খেয়ে ফেলবো। তাহলে ওই পোকামাকড়গুলো কি করে, তোমার ওই ফসলগুলোকে খেয়ে ফেলে অথবা নষ্ট করে ফেলে। মানে নষ্ট না, ওরা খেয়ে ফেলে, তোমার মনে হয় যেন নষ্ট হয়েছে। তাহলে এই যে ক্ষতিকর পোকামাকড় যখন অ্যাটাক করতেছে তখন তোমার ফসলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য এই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস এই ব্যাকটেরিয়াটার ব্যবহার করে এরকম একটা মানে জিন ট্রান্সফার করা হয়েছে যেখানে পোকামাকড় আর উদ্ভিদের ক্ষতি করতে পারে না। এই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যবহার করলাম, ব্যাসিলাসের বি, থুরিনজেনেসিসের টি, বিটি। এই বিটি নিয়ে আমরা এক যে শস্যগুলা ভুট্টা তৈরি করছি আর কটন তুলা, এই যে ফসলগুলা তৈরি করছি, এই ফসলের গাছগুলা, এই যে বিটি কর্ন আর বিটি কটন, এই ভুট্টা আর এই যে ধান বা এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আর ক্যালিওপটেরা, লেডিওপটেরা, এই যে পোকাগুলা এগুলো আর কোনো ক্ষতি করতে পারে না। তাহলে একটা সুন্দর বৈশিষ্ট্য না? এখন তুমি নিশ্চিন্তে থাকতে পারবা হ্যাঁ যে আমার ফসলগুলোকে এখন আর কোনো পোকার আক্রমণে পড়তে হবে না, বা পোকা অ্যাটাক করলে হচ্ছে ওরা এটা প্রতিরোধ করতে পারে। তাহলে এটা আমাদের জন্য মানে মানব কল্যাণের জন্য মানে অগ্রযাত্রার একটা কি বলবো প্রতিফলন। এরপরে 2 নাম্বার পয়েন্টটা দেখো, এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন এই যে দেখো ভাইরাল কোট প্রোটিন। 2 নম্বর পয়েন্টটা দেখো, এইখানে আমরা উদ্ভিদকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক হইতে দেখি। যেমন টমেটোতে, টমেটোর ক্ষেত্রে বা পেঁপের ক্ষেত্রে, পেঁপের গায়ে আমরা মাঝে মাঝে এরকম রিং অনেকগুলো স্পট দেখতে পাই, মানে দাগ দেখতে পাই গোল গোল, তাহলে পেঁপের রিং স্পট ভাইরাস। তারপর হচ্ছে পাটের ক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস। এই ভাইরাসগুলা মাঝে মাঝেই আমরা ফসলগুলোকে আক্রমণ করতে দেখি, তখন ফসলগুলো নষ্ট হয়ে যায় বা আর ব্যবহার করা যায় না, মানে ব্যবসায়িক ক্ষেত্রে এটা লসে পড়া লাগে। যার জন্য এই ভাইরাস প্রতিরোধী কিছু ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। কি কি দেখো তো, এই যে কোট প্রোটিন, ভাইরাল কোট প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটোতে টমেটো মোজাইক ভাইরাস, টিওতে হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস, আর যেখানে শুধু টি ওটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই জায়গাটা কিন্তু ঘোলায় ফেলায়ও না, TOMV ওটা হচ্ছে তোমার টমেটো মোজাইক ভাইরাস। আর টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে শুধু TMV, এটা হচ্ছে পাটে হয়, পাটের ক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস। আর TO যেটা ওটা হচ্ছে টমেটোতে হয়। তারপরে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, তারপরে পেপের রিং স্পট ভাইরাস, এই যে পাপায়া রিং স্পট ভাইরাস। এই যে ফসলের ক্ষেত্রে এই ভাইরাসগুলা অ্যাটাক করতেছে, ওই অ্যাটাকের ফলে ফসলগুলো যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা এই যে ভাইরাল কোট প্রোটিন দিয়ে এই জিনগুলো স্থানান্তর করে ফেলছি যাতে ওই ভাইরাসগুলো আর ক্ষতি করতে না পারে। তারপরে 3 নাম্বার পয়েন্টে আসো, জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছা নাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীল ভুট্টা, তুলা, টমেটো ইত্যাদি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। আমরা যখন কীটনাশক ব্যবহার করি তখন ওই কীটনাশক কীটগুলাকে তো মেরে ফেলে, কিন্তু মাঝে মাঝে ফসলেরও ক্ষতি করে। আর ওই ফসলগুলা বা ফরমালিন বা কীটনাশক এগুলো ব্যবহার করলে তুমি ধরো যখন খাদ্য হিসেবে গ্রহণ করতে চাও, আমরা তো ওই খাবারটাকে হচ্ছে রান্না করে খাই, অনেক ডিগ্রি সেলসিয়াসে ফুটাই, তবুও ওই বিষাক্ত উপাদানগুলো কিন্তু মিশে যায়, মানে ওই উদ্ভিদের পুরো কোষে কোষে ছড়ায় যায়, যার জন্য ওইটা আমাদের ক্ষতি করে। এখন এরকম রাসায়নিক পদার্থ ব্যবহার অবশ্যই করা উচিত না, এটা সবার জন্যই ক্ষতিকর। তোমার মনে হবে যেন এই ফসল তো আর আমি খাবো না, আমি তো এগুলো বিক্রি করে দিব, আমার পরিবারের কোনো ক্ষতি হবে না। তুমি যে এই ভাবনাটা তোমার মাথায় আনতেছো, ওই কোনো না কোনোভাবে অন্য কেউ যখন তুমি
অন্য কারো কাছ থেকে অন্য কোনো ফসল কিনে খাচ্ছ, ধরো তুমি ধান উৎপাদন করছো, তোমার কাছে তো এখন ভাতের ব্যবস্থা আছে, কিন্তু ভাতের সাথে তো তোমার আর যে উপাদানগুলো লাগবে ওগুলো তুমি অন্য জায়গা থেকে আনবা, তখন ওরাও আবার এটা ভাববে যে এই ফসল তো আমি খাবো না, আমার পরিবারের সদস্যদের হয়তো কোনো ক্ষতি হবে না। তাহলে তুমি যে কাজটা করতেছো ওইটা ঘুরে ফিরে মানে ওই অপকর্মের ফল তোমার কাছে আসবেই। তাহলে এই যে আগাছানাশক বা কীটনাশক এগুলো আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, আর ব্যবহার করা লাগবেও না, কারণ আমরা এখন কি করছি, জিনগত পরিবর্তনের মাধ্যমে এই আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীল এই ভুট্টা, তুলা, টমেটো এগুলো তৈরি করে ফেলছি, যাতে কীটনাশক ব্যবহার করলেও ওইগুলার মানে কোনো ক্ষতি না হয়, ওদের কোষে যেন কীটনাশকটা কোনো এফেক্ট ফেলতে না পারে। তারপরে আসো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রেরণ করানো যায়। মানে তোমার কাছে একটা উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ আছে, এখন একটা উন্নত বৈশিষ্ট্য হইলে তো হবে না, আমাদের তো আরও উন্নত বৈশিষ্ট্য যদি একটা উদ্ভিদের ভিতর থাকতো তাহলে কতই না ভালো হইতো। ধরো দুইটা আম গাছ, একটা আম গাছে অনেক বড় বড় আম হয় কিন্তু ওগুলা অনেক বেশি টক, আরেকটা আম গাছে ছোট ছোট আম হয় কিন্তু ওগুলো অনেক বেশি মিষ্টি। কত ভালো হইতো যদি উন্নত দুইটা বৈশিষ্ট্য একই গাছের ভিতর হইতো, যদি বড় আমগুলা মিষ্টি হইতো তাহলে কত ভালো হইতো, ব্যবসায়িক ক্ষেত্রে আমরা অনেক বেশি লাভবান হইতে পারতাম। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমরা একাধিক বৈশিষ্ট্য একটা জীবের ভিতর দিয়ে দিতে পারি। ওই যে বড় আমগুলা ভিতর আমি মিষ্টি গাছের মানে মিষ্টি আম গাছটার ওই বৈশিষ্ট্যটা নিয়ে যদি ওখানে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ওই বড় আমগুলা পরের বছর থেকে বা যেই চারাটা আমি পাবো ওইখানে যে ফলগুলা ওখানে দেখা যাবে যে বড় আমগুলা মিষ্টি হয়ে গেছে। তাহলে এরকম একাধিক উন্নত বৈশিষ্ট্য আমরা একজনের ভিতর অনুপ্রবেশ করাইতে পারি। বাণিজ্যিকভাবে এখন এই ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ সহজলভ্য হয়েছে, কারণ এর ব্যবহার দিন দিন অনেক বাড়তেছে, যার জন্য এটা আস্তে আস্তে হচ্ছে মানে সহজলভ্য হয়ে যাচ্ছে। তুলা এবং ভুট্টার মধ্যে একই সাথে আগাছানাশক সহিংসু এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে। তাহলে দুইটা বৈশিষ্ট্য, হয় আগাছানাশক হিসেবে মানে আগাছানাশক ওরা সহ্য করতে পারবে, আবার পোকামাকড়ের বিরুদ্ধে ওই যে একটু আগে ভাইরাস ব্যাকটেরিয়ার যেই পয়েন্টগুলো পড়লাম ওই দুইটা বৈশিষ্ট্যই এই একসাথে দেওয়া হয়েছে কাদের ভিতরে, তুলা আর ভুট্টার ভিতরে, মানে অলরেডি এটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একাধিক বৈশিষ্ট্য একজনের ভিতর দিতে পারলাম। জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা যায়। যেমন তুমি ভাত খাচ্ছ, তুমি জানো যে ভাতে শর্করা আছে, এখন ওই শর্করার সাথে যদি তুমি আরও কোনো ভিটামিন উপাদান বা কোনো পুষ্টি উপাদান যদি পেয়ে যাও কত ভালো হইতো। সেক্ষেত্রে ওই ভাতের ভিতরে ভিটামিন এ ইনক্লুড করা হয়েছে, যদি তুমি ভাত খাও সাথে সাথে ভিটামিন এও তোমার বডিতে চলে আসতেছে। রাতকানা বা দৃষ্টিশক্তির যে সমস্যাগুলো ভিটামিন এর অভাবে হয় ওই রোগগুলো কিন্তু আর হচ্ছে না। তাহলে দেখো কিছু উন্নত বৈশিষ্ট্য কিন্তু আমরা এই জিনগত রূপান্তরের মাধ্যমে পুষ্টিগত বৈশিষ্ট্য এখানে দিয়ে দিতে পারতেছি। এই যে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে ওই ধানগুলাতে। আবার লবণাক্ততা এবং খরা প্রতিরোধকারী, এই যে ধরো কোনো এলাকার মাটিতে অনেক বেশি লবণ, যেমন ওই যে সমুদ্র উপকূলের আশেপাশে ওখানে মাটিতে তো অনেক লবণ থাকে, তাহলে যে উদ্ভিদগুলা এত বেশি লবণ সহ্য করতে পারতেছিল না ওই জায়গায় রূপান্তর মানে ফসল বপন করার জন্য আমরা এরকম কিছু জাত তৈরি করলাম যে জাতের ফসলগুলো কি হয় তোমার লবণাক্ত পরিবেশে কোনো সমস্যাই হয় না, তাহলে আমরা ওদেরকে মানে ওখানে ফলাইতে পারবো। তারপর খরা প্রতিরোধী, তোমার বৃষ্টিপাত হচ্ছে না, মাটি শুকায় চৌচির হয়ে গেছে, তাহলে গাছও তো মারা যাবে, আমরা জানি গাছের বৃদ্ধির জন্য তো পানি লাগে, কিন্তু তুমি এরকম কিছু জাত তৈরি করলা যাদেরকে অল্প একটু পানি দিলেই হয়, খরার মৌসুমেও ওদের এমন কোনো অসুবিধা হয় না। তাহলে উত্তরবঙ্গের যেই মানুষজন আছে যেখানে হচ্ছে অনেক বেশি খরা হয়, তাহলে তারা কিন্তু এই ফসলগুলো ফলাইতে পারবে, ওদের খাদ্যের যোগান কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো কত উপকারী বৈশিষ্ট্যগুলা, মানব কল্যাণের জন্য বিজ্ঞান কত উপকারী কাজগুলো করতেছে। তাহলে বায়োলজি আর টেকনোলজি এই দুইটাকে ব্যবহার করে আমরা এই যে রিকম্বিনেন্ট প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আমরা এই উপরে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন স্থানান্তর করার মাধ্যমে আমরা এরকম মানে বিভিন্ন উপকার বা সুফল পেয়ে থাকতেছি। তাহলে কি বলছে, নতুন আর উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএর এত ব্যবহার অলরেডি মানে পৃথিবীতে দেখতে পাইতেছি, অলরেডি অনেক ব্যবহার হয়ে গেছে, আমরা ভবিষ্যতে আরও অনেক মানব কল্যাণের জন্য অবশ্যই হইতে হবে এই ব্যবহারগুলো করব। তাহলে সহজ কথাবার্তা কিছু কিছু কথা মানে কিছু ইনফরমেশন, কিছু নাম, পোকামাকড়ের নাম বা ওই জাত ফসলের জাতের নামগুলো মনে রাখলেই হচ্ছে সহজভাবে মানে পরীক্ষার খাতায় লিখে আসা যাবে। সহজ কথাবার্তা কিন্তু আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।